আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি তো অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম। আসলে আমি জানতাম না যে আর কোনোদিন ভিডিও দিতে পারবো, কারণ আমার সিচুয়েশনটা এতই খারাপ ছিল। আর আমার ভাগ্যটা হঠাৎ করে এতই খারাপ হয়েছিল, আমি জানতাম না যে আপনাদের মাঝে আবারও আমি চলে আসতে পারবো। যাই হোক, আল্লাহর হুকুমে সব কিছুই হয়। আর আল্লাহ যা করে সবকিছু কিন্তু ভালোর জন্যই করে। তো আপনাদের সামনে আবারও আসতে পারছি আমি। তো আপনারা আগের থেকে জানতেন যে আমার ছোট বোনের বাবু হইব। তো আসলে বাবু হয়েছে। আর আমার বোনের কিন্তু পুরাপুরি 8 মাস পূর্ণ হয় নাই, 7 মাস। তো 7 মাস হঠাৎ রাত্রে শরীরটা একটু খারাপ ছিল, তখন বলে নাই। মানে একটা গর্ভবতী মেয়েদের যেরকম একটা হিমচিম খায়, শরীর অসুস্থতা কাজ করে, তেমনই কাজ করছিল। তো যাই হোক, আমার বোনের সকালবেলা বলতেছে যে আমার একটু একটু পেটটা ব্যথা করে। তখন আমি ভাবলাম যেহেতু বাবু পেট, আমি তো টেনশন করতেছি, কারণ এখন তো আমার বোনের 7 মাস, তাহলে কি করা যায়। হঠাৎ করে দুপুরবেলা হাফ রান্না বান্না শেষ করছি, আর কিছু রান্না বান্না বাকি রয়েছে। তো এর ভিতরে আমার বোনের খুবই পেট ব্যথা করতেছে। তখন আমি এখান থেকে অ্যাম্বুলেন্সের গাড়ি করে আমি মনোরা হসপিটালে যাই। 17 তারিখে রাত্রে, 17 তারিখে আমি যাই। প্রথমেই গেলাম মনোয়ারা হসপিটাল। তো আমি মহিলা মানুষ, জানেন কিভাবে যাওয়ার পর ভর্তি টর্তি করানো সব কিছু রেডি করলাম। তো 2 দিন ওইখানে রইলাম, কিন্তু ভালো কোনো রেসপন্স পাচ্ছি না। তো আসলে দেখতেছি যে আমার বোনের অবস্থাটা আসলে খুব খারাপ অবস্থা হইতেছে। আর বিশেষ করে 7 মাস দেখে তারা ভাবতেছে যে 7 মাসের বাবু আর কি করা যায়, কিন্তু আমরা দেখি সব কিছুই করা যায়। যেমন বাবুর এনআইসিইউ আছে, বাবুদের চিকিৎসা আছে। এই জন্য আমার বোনের যেহেতু ব্যথা, তাহলে পেটের ভিতরে বাবুরা কীরকম আছে বা কী অবস্থা, তো সেটা তো আর আমরা জানি না, একমাত্র ডক্টররা বলতে পারবো। তো আমার বোনের 2বার করে আলট্রাসোনোগ্রাম করা হয়। তো ওই রিপোর্টের মধ্যে রাতটা পার হওয়ার পর সকালবেলা যখন আবার পরীক্ষা করে, তখন বলে যে একটা বাবু মারা গেছে, ছেলে বাবুটা। তখন আমি তাড়াহুড়া করতেছি আরেকটা বাবুর কি পরিস্থিতি হইব। তো সিজার মনোয়ারাতে ভালো রেসপন্স পাই না, কারণ 7 মাস দেখা হেরা ভালো কিছু একটা করে না। তখন আমি ওইখান থেকে বের হইয়া সিরাজুলে আসি। তো সিরাজুলে আসার পর আমার বোনের সিজার হয়। তো রাত্রেও নর্মাল স্যালাইন কোর্স করছে, তারপর দিনেও। তো রাত 8 দিন মিলে বিকালের দিক দিয়ে, আবার পরদিন বিকালের দিকে আবার একটা আলট্রাসোনোগ্রাফি করছে। করার পরে রিপোর্টের মধ্যে আসছে যে ছেলে বাচ্চারা পেটের মধ্যে মারা গেছে, আর মেয়ে বাচ্চারা ভালো আছে। তখন 7 মাস হয়েছে। তো এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে কি করা যায়। তো আমার বোনের জামাইয়ের আবার ফোন দিলাম, বোনের জামাই বলছে যে যেভাবে ভালো হয় এইভাবেই করেন। তখন ওরা বলছে যে এটা দেখি যদি নর্মালে হয় তা তো হইলো, আর যদি না হয় তাহলে সিজারে। যেহেতু একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা আল্লাহ দিলে জীবিত আছে, তখন তারা নর্মালে চেষ্টা করতে গেছে। তো আমি দেই না যে না, নর্মালে দরকার নাই, যেহেতু নতুন বাবু হইব, আর তাও আবার 9 বছর পর। তো যা কিছু হয়েছে, একটা বাবু যেহেতু মারা গেছে আর একটা বাবু আল্লাহ রাখছে, তো সিজার করে বের করুক, কারণ এখন ছোট বাচ্চাদের অনেক চিকিৎসা আছে। তো এই কারণে আমি সিজারের কথা বলতেছি। হ্যাঁ, নর্মালে ট্রাই করছে মনে হয় 1 ঘন্টা। তো 1 ঘন্টা যাবত ট্রাই করছে, কিন্তু আমার অনুমতি ছাড়া এটা আমি কিন্তু অনুমতি দেই নাই। ঢাকার ভিতরে বড় বড় ডাক্তাররা কিরকম করে, আজকে আমি ভিডিওতে এরকম মানে আপনাদের সাথে কথা বলবো, আপনারা নিজেরাও কিছু বুঝতে পারবেন। তো আসলে গুরুত্বপূর্ণভাবে আমার এই ভিডিওটা দেখবেন। আমি কোন সিচুয়েশনে এতটা দিন পার করছি মেডিকেলের মধ্যে। আমি কিন্তু ঈদের দিনও মেডিকেলে ছিলাম। তো যাই হোক, নর্মালে 1 ঘন্টা চেষ্টা করার পর আমার বলতাছে যে আপনার বোনের এমন অবস্থা, মানে এখন ব্লাড দিতে হইব। তখন আমার, জানেন, নিজের হাজব্যান্ডও বাহিরে, আমার বোনের হাজব্যান্ডও বাহিরে। আর আমাদের মধ্যে কোনো এখানে মাথার উপরে কোনো পুরুষ লোক নাই। তো যাই হোক, সবকিছু মিলে আমি টেনশনে পড়ে গেছি, যেহেতু নর্মালে ডেলিভারি করতে গেছে, তাহলে অবস্থা খারাপ হয়ে করে থুয়ে দিয়েছে। এখন অতি তাড়াতাড়ি ব্লাড দিতে হইব। তা আমি কই পাই? তখন আমি এমন কান্নাকাটি করতেছি বা মানুষের হাত পা ধরতাছি।
তখন যাই হয়েছে মানে ইন্টারভিউতে থাকে ডক্টর আপু আছে না ম্যাডামদের সাথে যে শিখে ডক্টর আপু, তার আল্লাহ মানে ভালো করুক, আমি দোয়া করি। ওই আপুটা যাই আমার বলছে যে আমি নিজে ব্লাড দিই। তো যাই হোক, ওই আপুটা ব্লাড দিছে, দেওয়ার পর আমার বোনের হেরা সিজার করে অবজার রুমের মধ্যে নিয়ে মানে একটা বাবু যেটা বেড়াতে মারা গেছে ওই বাবুটা বের করে বাইরে রাখছে, আর আল্লাহ দিলে মেয়ে বাবুটা জীবিত আছে, ওই বাবুটা এনআইসিউতে নিয়ে রাখছে। তখন আমার বোনের অবস্থা খারাপ। তো অবজারভেশনের মধ্যে ব্লাডটা যখন দেওয়া হয় তখন মানে একটা মুরগি যেমন জবাই করার পর যেমন হাত পাও খালি উদা কাঁপে, এরকম ভাবে আমার বোনের পুরো শরীর সাদা হয়ে গেছে। তো ওই দিনটা মানে 3 ঘন্টার মতো অবজার রুমের মধ্যে আমার বোনের ছিল। তারপর অবজার রুম থেকে বেডও হারে দেয়, দেওয়ার পর বাবু তো এনআইসিউতে নিয়ে গেছে মেয়ে বাবুরা। আর ছেলে বাবুরা তো আপনারা জানেন আমার মানে ওইখানে কোনো আর লোক হয়েছিল না আমার ছাড়া। তো আমার বোন মেডিকেলে আর বাবুরা এনআইসিউতে, তাহলে কিভাবে আমি যে বাবুরা বেডের মধ্যে মারা গেছে এই বাবুরা নিয়ে আমি মানে গ্রামের মধ্যে আসি, এটা তো কিছুতেই সম্ভব না। আর তাছাড়া তা আমার বোনের জামার ফ্যামিলির মধ্যেও মানে কোনো পুরুষ মানুষ নাই, তার একটা বড় বোনের জামাই ছিল, হ্যাঁ সব কিছু করতো বা বসতো। ওই মানুষটা স্ট্রোক করে মারা যায়। তো আমার বোনের জামাইয়ের যারা বোনেরা আছে তাদের জামাইরাও সবাই বাহিরে। তো মানে পুরুষ মানুষ বলতেই কেউ ছিল না আমার সাথে। তারপর আমি বাবুডারে শাহজাহানপুর কবরস্থানে ছেলে বাবুডারে মাটি দেওয়া হয়, মানে আমি নিজেই নিয়ে যাই। আর মেয়ে বাবু যেটা ছিল ওই মেয়ে বাবুরা এনআইসিউতে দেওয়া হয় সিরাজুল হসপিটালে, মগবাজার রেলগেট, সিরাজুল হসপিটাল মগবাজার। আর শিরিন ইউসুফ ম্যাডামে আমার বোনের সিজার করে। হ্যাঁ ওই মানে সিজার করলো, সব কিছু করলো, বাবু এনআইসিউতে দিল, সব কিছু হইলো। তারপর মানে আমার বোনের মানে যখন 2 দিন যায় 3 দিন পরে মানে মনে করেন আমার বোনেরে কিন্তু একটা ব্যাগ যখন ব্লাড দেওয়া হয় তখনও হ্যাঁ সুস্থ হয় নাই। তারপর আবার আরেক ব্যাগ দেওয়া হয়। আর বিশেষ করে ও পজিটিভ গ্রুপের ব্লাড মানুষে বলে যে তাড়াতাড়ি পাওয়া যায় বা পাওয়া যায় না, কিন্তু আমি পাইতে অনেকটাই কষ্ট হয়েছে আসলে। আরও 1 ব্যাগ পাওয়া গেছে। তো এইভাবে 2 ব্যাগ দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে আরও 2 ব্যাগ দেওয়া হয়। তো এইভাবে মিলে 3-4 ব্যাগ ব্লাড দেওয়া হয় আমার বোনের শরীরে। 3 দিন পর ম্যাডামে যায় সিজারের মানে যে জায়গাটা সিজার করছে এটা কিন্তু এখন বর্তমানে সিজারের জায়গার মধ্যে অনেকের কিন্তু বয়স যারা হয়ে যায় তাদেরকেও কিন্তু কসমেটিক সার্জারি দেয়। আবার কিছু অল্প বয়সের আছে তাদেরকেও কিন্তু সেলি দিয়ে লাই আবার কসমেটিক সার্জারিও দেয়। আর আমাদের মধ্যে তো কারো কোনো সিজার হয় না, আসলে এই জিনিসটা বুঝতেই পারি নাই। তো আমার বোনের হচ্ছে গিয়ে কসমেটিক সার্জারি দিছে। কসমেটিক সার্জারি দেওয়ার পর 3 দিন পর যাইয়া ম্যাডামে শিরিন ইউসুফ ম্যাডামে যাইয়া এই মানে এই কাটা জায়গাটার উপরে এমন জোরে জোরে জাতা দিছে। দেওয়ার পর অর্ধেকটা সেলাইয়ের জায়গা ভালো ছিল আর অর্ধেকটা সেলাইয়ের জায়গা ফাইটটা যায়। তো ফাইটটা যাওয়ার পর হচ্ছে গিয়া এখন এটা কি করবো, এটাকে 4 দিন ড্রেসিং করছে। তো ড্রেসিং করার পর 4 দিন ড্রেসিং করার পর মানে ঈদ, তো ম্যাডামে মানে ঈদ করতে যাইব। আর আমরা তো আর আমাদের তো আর কোনো ঈদ নেই, কারণ আমার বোন অসুস্থ, চাইলেই তো আর সব কিছু করা যায় না। এমন কাটা জায়গা মানে গজ দিয়ে দিয়ে ড্রেসিং করে। তো গজ ভিতরে দিয়ে দিয়ে উপরে আবার একটা মানে বেন্টিস লাগাইয়া দেয়। তো এইভাবে করে রাখতেছে। আর আমরা বলছে যে আপনারা যাইলে যাইতে পারেন বাড়িতে ঈদ করার জন্য, কিন্তু এরকম ভাবে কি কেউ আপনারা কখনো কোনো দিন আসতে পারবেন যে কাটা জায়গাটা সেলাইয়ের জায়গাটা কসমেটিক সার্জারির জায়গাটা ফাইটটা গেছে গা, আর অর্ধেকটা জায়গা ফাটা আর অর্ধেকটা জায়গা কসমেটিক সার্জারি, এটা নিয়ে কোনোদিন বাড়িতে হয়তো কেউ পারবো না। তো আসলে এরকমই আমার পরিস্থিতিটা ছিল। আসলে বড় বড় মেডিকেলের মধ্যে মানুষে যায় বা আমরাও গেছি, বড় বড় মেডিকেলে বড় বড় চিকিৎসা দেয়, বেশি বেশি টাকা নেয়, কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায় না, এটা একটা বিষয়। আর রুগী হেস্তনেস্ত কইরা মানে মরারছে আরও মরার মতো করে দেয়। মানে আমি নিজে প্রমাণ, যেমন আমার বোনে 9 বছর পর মা হইতেছে, একমাত্র আমি জানি, আমার বোন জানে কতটা কষ্ট পাইছে, আর ওপর আল্লাহ জানে। প্রথম একবার সিজার কইরা মানে ছেলে মেয়ে 2টা বের করছে, তখন কসমেটিক সার্জারি দিয়ে দেয়। 4 দিন পর 3 দিন পর জাতা দিয়া ফাড়াইয়া লাই, ফাড়াইয়া সাইরা আবার 4 দিন ড্রেসিং করে। 4 দিন পর আবার ওইটিতে নিয়ে ঢুকায়। ওইটিতে ঢুকানোর পর আবার হচ্ছে গিয়া এটা এই আপনার পুরাটা মানে যে 8 আঙ্গুল কিন্তু কাটে 2টা বাচ্চা সিজার হইলে।
তো 4 আঙ্গুল পরিমাণে ফাইট্টা গেছে আর 4 আঙ্গুল পরিমাণে কসমেটিক সার্জারি আছে। তো সেই 4 আঙ্গুল পরিমাণে ওইটিতে নিয়া দ্বিতীয়বারের মতো আবার কাইট্টা ফেলে। তখন এক সারা মানে 8 আঙ্গুল জায়গা পেটের মধ্যে পুরাটাই কাটা। তখন এটারে 10 দিন ড্রেসিং করছে ম্যাডাম, কিন্তু ঈদের সময় বেড়াইতেছে 10 দিন ড্রেসিং করে। 10 দিন ড্রেসিং করার পর যাইয়া হচ্ছে মানে ঢাকা মেডিকেলের একটা সার্জন মানে ডক্টর মোস্তাক স্যার, ওই স্যারের দিয়া 10 দিন পর এটা সেলাই করা হয়। তো এইভাবে বড় বড় ডাক্তাররা বড় বড় মেডিকেলে যদি মানে আমরার মতো রোগীরারে এইভাবে যদি মানে হেরা মানে ঘুরায় আর টাকা খাওয়ার জন্য যদি এরকম করে, তাহলে দেখেন মানুষ আসলে পুরুষ মানুষ তারা কখনো কোনো দিন মেডিকেলের মধ্যে মহিলারা যায় আসলে এত বড় কোনো কাজ নিয়ে যাইলে হেরা এইভাবে করে। নাইলে কিন্তু যখন 4 দিন পর ড্রেসিং কইরা হেরে নিয়ে আসে আবার অর্ধেকটা সার্জারিও কাইট্টা লায়, কারণ অর্ধেকটা সার্জারি থাকলে আর অর্ধেকটা সেলাই দিলে এটা কিন্তু হইব না। আর যেটা কাটা আছে এটা কিন্তু কিছুতেই মানে আবার কসমেটিক সার্জারি করলে এটাও হইব না, এটা কিন্তু সেলাই দিতে হইব। তো এই কারণে হচ্ছে হ্যাঁ যে পুরোটা যেদিন কাটে তাহলে ভিতরে অর্ধেকটা যে ভালো ছিল ওই অর্ধেকটা ভালো ছিল, আর এটা তো 4 দিন ড্রেসিং করছে তাহলে কিন্তু যেদিন কাটছে ওই দিন কিন্তু পারতো যে পুরোটা জায়গা সেলাই দিয়ে একসাথে করে দিত, কিন্তু হ্যাঁ এটা করে নাই, আরো 10 দিন ড্রেসিং করছে। তা মিলে আমাকে মানে বহু টাকা বিল উঠেছে। ঠিক আছে, মানে এটা অস্বাভাবিক একদমই, এটা বলা যায় না। মানে 3,72,000 টাকার মতো শুধু খালি আমার বোনের বিল। আর আমার বোনের মেয়ের হচ্ছে 31,500 টাকার মতো আমার বোনের মেয়ের বিলটা দিছি যেদিন ঢোকা এদিন। আর মানে এইভাবে পরিস্থিতি পার করে মানে এতটা দিন ছিলাম। তো আসলে সত্যি কথা বলতে মানে পরিস্থিতিটা খুবই খারাপ ছিল। আর আমি মানে এরকমভাবে দৌড়াদৌড়ির উপরে প্যারার উপরে ছিলাম যে আমি কোনোদিন আর ভিডিও বানাই আপনাদের মাঝে দেবো এরকম চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না। কারণ আমার সারাদিন এত কষ্ট লাগতো আর আমি কিভাবে পার করতাম। মনে করেন আমাগো মানে যে বেডে ছিলাম এটা ছিল 15 তলায়, আমার বোনের সিজার করে 9 তলায়, আর বাবু আছে 8 তলায়। তো আসলে এই তিনটা ফ্লোর মিলাই কিন্তু আমার দৌড়াদৌড়ি করার লাগে। আবার মেডিসিন মনে করেন যদি মেডিসিন হচ্ছে মেডিকেলের ভিতরে থাকে তাহলে কিন্তু নিয়ে আসা যায় লিফটে নাই না। আর মেডিকেলের বাইরে এমন মেডিসিন লেখে আসলে মেডিসিনের দাম যত তার চেয়ে 2-3 ডবল বেশি ভাড়া দিয়ে দৌড়াইতে হয়। ঠিক আছে, তো অনেক হয়রানি করে বড় বড় মেডিকেলের মধ্যে। আসলে যে হয়রানি করছে বা যে হয়রানি হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো দেখেন এই জিনিসটা আপনারা নিজেরাও চিন্তা করলে ভাবলে এই জিনিসটা মানে মাথায় ধরে সবারই। যখন 4 আঙ্গুল সিজারের 3 দিন পর কসমেটিক সার্জারি টিপ দিয়াইয়া সুড়াইয়া লাই এমন জোরে চাতা দিছে, এটা সুড়াইয়া দিছে। তাহলে ওই দিন সুডানের পরে 4 দিন ড্রেসিং করে। সুডানের পর যে জায়গাটা ছুটে গেছে এটা 4 দিন ড্রেসিং করে। তাহলে ড্রেসিং করার পর দেখা যাইতেছে এই 4 দিন পর নিয়া আর যে 4 আঙ্গুল কসমেটিক সার্জারি লাগিয়া লইছে এই 4 আঙ্গুল ওইটি কইরা সেরা আবার কাটতে লাইছে। তাহলে কাটার পর ওই জায়গাটা তো ভালোই আছে, ভিতরে আছে, এটা তো আর কোনো ময়লা হয় নাই, জীবাণু হয় নাই, কিছু হয় নাই। তাহলে দোনোটা মিলে একসাথে ওই দিন কিন্তু সেলাই দিতে পারতো, কিন্তু ওই দিনও দেয় নাই। তো এইভাবে আমরা ভোগান্ত ভোগাইছে আর এতটা কষ্ট করছে। তো 9 বছর পর আমার বোনের মা হয়েছে। আল্লাহ একটা কন্যা সন্তান আর একটা ছেলে সন্তান দান করছে। তো আল্লাহ যা করে সবকিছু কিন্তু ভালোর জন্যই করে। তো সবাই দোয়া করবেন যাতে আমার বোন তাড়াতাড়ি সুস্থ হয়। আমার বোন কিন্তু এখনো সুস্থ না, কারণ 3 বার ওইটি হয়েছে। দেখেন একবার ওইটি হয়েছে বাবুরারে বের করলো, আরেকবার ওইটি হয়েছে হচ্ছে অবশ করে, কিন্তু ওই জায়গাটা 4 আঙ্গুল জায়গা আবার কেটে ফেলছে। তারপরে আবার অবশ করে পুরা 8 আঙ্গুল জায়গা সেলাই করে দেয়। তাহলে একটা মানুষ যদি 3 বার ওইটি হয় আর 4 ব্যাগ ব্লাড পুরানো হয় তাহলে এই মানুষটা কিভাবে সুস্থ থাকে। তো সব কিছু মিলায় আল্লাহ রহমতে এখন বর্তমানে আমি হচ্ছে বাসায় আছি। তো আসলে বাসায় আমি আজকে আসছি। আর বিশেষ করে আমি আরও 3-4 দিন আগে আমার মেয়ের বাড়ি আসি আমি। তো মেয়ের বাড়ি আসা হচ্ছে আমি 3-4 দিন থাকি, কারণ মেডিকেলের মধ্যে বুঝতেই পারেন কেমন পরিস্থিতি। তো আসলে সবকিছু মিলে মানে আল্লাহর রহমতে আল্লাহ যে ফিরায় বাসায় আনছে আমার বোনের, বা আমরা ভালোভাবে
আমরা আসতে পারছি বাসায়, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আপনারা সবাই জানতে চেয়েছেন, কিছু কিছু কমেন্ট আসছে আমার মোবাইলের মধ্যে যে আমার বোনের অবস্থা কিরকম বা আমার বোন কিরকম আছে। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার বোন এখন বর্তমানে সুস্থ আছে, ভালো আছে। মানে বুঝতেই পারেন একটা মানুষ যদি 1 মাসের মধ্যে 3 বার ওইটি হয়, এই মানুষটা আর কেমন থাকতে পারে। তারপর আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর বিশেষ করে মানে হ্যাঁ, এখন বর্তমানে মানে কাটা জায়গাটা হচ্ছে সেলাই করে দিছে তো। তো এই জায়গাটার মধ্যে এখন বর্তমানে কোনো মেডিসিন লাগানো হয় না। আর বিশেষ করে ওই গোসলের পর একটু বায়োডিন দিয়ে দেই এতটুকুই, আর এমনি কোনো মেডিসিন খাওয়া হয় না। মালটা লেবু খাইতেছে। তো সুস্থ অসুস্থ মিলাই ওই তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারে, ভালো থাকতে পারে। তো যাই হোক, একটা মা হওয়া যে কত কষ্ট, মানে কত কষ্ট কইরা তারপর মানে 7টা মাস পেটে রাখার পর আর আপনারা দেখছেন কি পরিমাণে তারা কিভাবে আমি যত্নের সাথে রাখছি। তারপরও মনে করেন ভাগ্যটা হইল না যে 8 মাস 9 মাস পার হোক। তাও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, কারণ সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ ছাড়া কিন্তু কেউ কোনো কিছু করতে পারে না। কারণ এটা কিন্তু আমরা কিছু করতে পারবো না, এটা সব কিছু করার মালিক হচ্ছে আল্লাহ। তো আমি আসলে সত্যি কথা বলতে আল্লাহ যা করে তার সবকিছু আমি মেনে নেই। আর বিশেষ করে আল্লাহ যা করে সবকিছু আলহামদুলিল্লাহ, কারণ সবকিছু আল্লাহ ভালোর জন্য করে। হয়তো বা আমার বোনের যে ব্যথাটা উঠছিল, যদি আমি গুরুত্ব না দিয়ে না নিয়ে যাইতাম, আর হুবহু অ্যাম্বুলেন্সের গাড়িটাও যদি আমি না পাইতাম, তাহলে আসলে দেখা যেতেছে আরো বড় ধরনের বেশি কিছু সমস্যা হইতো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি একটা লং ভিডিও আজকে তৈরি করলাম, সবাই আমার এই ভিডিওটা দেখবেন। আর বিশেষ করে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আসতেছি কালকে আল্লাহ চাইলে এরকম 8:30 বাজে হয়। তো আজকে থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর বিশেষ করে সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আমার বোন যেন সুস্থ হয়, ভালো হয়, আর যেন ভালো থাকতে পারি সব কিছু মিলে। তো বাবুরা কিন্তু বাসায় আনতে পারি না, বাবুরা কিন্তু এনআইসিউতে আছে, আর আমার বোন কিন্তু এখন বর্তমানে বাসায় আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসলে বিষয়টা খুবই কষ্টজনক। 9 বছর পর আমার বোন মা হইল, মেয়েটার কোলে নিতে পারলো না, ছেলেটারও কোলে নিতে পারলো না। মেয়ে এনআইসিউতে আর ছেলে মারা গেছে। সবাই দোয়া করবেন।